ওকে। হ্যালো? কথা শোনা যাচ্ছে স্যার? ওকে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তো আজকের টপিকস যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং বেয়ারিং ক্যাপাসিটি। তো এখন কি ফ্যাক্টর বেয়ারিং ক্যাপাসিটি কে কন্ট্রোল করে বা ডমিনেট করে সেই বিষয়টা একটু দেখতে হবে। যে কিসের কারণে বেয়ারিং ক্যাপাসিটির ভ্যালু চেঞ্জ হইতে পারে। তো প্রথম দেখো নেচার অফ সয়েল অ্যান্ড ইটস ফিজিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস। নেচার অফ সয়েল বলতে কোন ধরনের সয়েল? কম্প্যাক্টেড, লুজ অথবা হ্যাঁ, তো কোন ধরনের সয়েল সেটা ভেরি সফট অবস্থায় আছে না ভেরি হার্ড অবস্থায় আছে, তার কম্পোজিশন কি অবস্থায় আছে সেটার উপরে নির্ভর করবে। দ্বিতীয়ত নির্ভর করবে তার ফিজিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস। এখন ফিজিক্যাল প্রপার্টিস এর ভ্যালু কত, ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস এর ভ্যালু কত, এই ভ্যালুগুলোর উপরে নির্ভর করবে। তারপরে নির্ভর করবে কি নেচার অফ দ্য ফাউন্ডেশন and other details such as size, shape, depth at which the foundation is located and rigidity of the structure. দ্বিতীয় পোর্শনে নির্ভর করবে কোন ধরনের ফাউন্ডেশন, ফাউন্ডেশনের প্যাটার্ন, এটা সিঙ্গেল ফুটিং, ম্যাট ফাউন্ডেশন, পাইল ফাউন্ডেশন, কোন ধরনের বিশেষ ফাউন্ডেশন হবে সেটার উপর নির্ভর করবে and other details such as shape। এখন শেপ বলতে যদি ফুটিং এর সাইজ যত বেশি হবে তাহলে ফুটিং এর সাইজ যত বড় হবে ফুটিং এর লোড ক্যারিং করার অ্যাবিলিটি তত বেশি হবে। আবার শেপ কেমন, সেটা রেক্টেঙ্গল না স্কোয়ার না সার্কুলার সেটার উপর নির্ভর করবে। আবার ৩ নাম্বার টার্ম বলছে ডেপথ, গ্রাউন্ড লেভেল থেকে ফুটিংটা কত ডেপথে আছে, ফুটিং এর বেস কোথায় সেটার উপরে নির্ভর করবে। তারপরে বলছে at which foundation is located and rigidity of the structure। এখন ফ্লেক্সিবল ফুটিং না রিজিড, ফ্লেক্সিবল ফাউন্ডেশন না রিজিড ফাউন্ডেশন, এখন কোন ধরনের ফাউন্ডেশন সেটার উপরেও নির্ভর করবে। আচ্ছা, তারপরে দেখো টোটাল অ্যান্ড ডিফারেনশিয়াল সেটেলমেন্ট। আমি ফুটিং ক্যালকুলেশন বা ডিজাইন করার সময় টোটাল সেটেলমেন্ট কতটুকু হিসাব করছি বা টোটাল সেটেলমেন্ট কতটুকু হবে সেটার উপরে নির্ভর করবে। তারপরে আবার নির্ভর করবে কি ডিফারেনশিয়াল সেটেলমেন্ট, টোটাল এবং ডিফারেনশিয়াল সেটেলমেন্ট তো মোটামুটি বুঝছো। আচ্ছা, এখানে টোটাল আর ডিফারেনশিয়াল সেটেলমেন্ট ক্যান উইথস্ট্যান্ড উইদাউট ফাংশনাল ফেলিওর। এখন সেই বিষয়টা কি একটু খেয়াল করো। এখন যদি মনে করো যে একটা সিঙ্গেল ফুটিং, মনিটরের বাইরে রাখলে ভালো হয়। ওকে, একটা সিঙ্গেল ফুটিং, ওকে। এখন এই সিঙ্গেল ফুটিং এর মনে করো যে লেফট সাইডে ১ ইঞ্চি সেটেলমেন্ট হয়েছে, রাইট সাইডে ২ ইঞ্চি সেটেল হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো যে দিস ইজ দ্য ডিফারেনশিয়াল সেটেলমেন্ট সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে। আমি যদি একটা ফুটিং কনসিডার করি, ফুটিং এর এক সাইড যদি এই পাশে 1 ইঞ্চি সেটেল করে, রাইট সাইডে যদি 2 ইঞ্চি সেটেল করে, তাহলে সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে বলতে পারি যে এই ফুটিংটা ডিফারেনশিয়াল সেটেলমেন্ট হয়েছে। ওকে, আবার টোটাল সেটেলমেন্ট হবে কিভাবে, যদি সিঙ্গেল ফুটিং কনসিডার করি সেই ক্ষেত্রে মনে করো ফুটিং এর লেফট সাইডেও 1 ইঞ্চি সেটেল হয়েছে, রাইট সাইডেও 1 ইঞ্চি সেটেল হয়েছে, ইকুয়াল সেটেল হয়েছে। হ্যাঁ,
সেটেলমেন্ট বলতে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি বলতে পারি যে ফুটিংটা টোটাল সেটেল করছে, ওকে, সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি আমি একটা বিল্ডিং এর ক্ষেত্রে কনসিডার করি, একটা বিল্ডিং এই অবস্থায় আছে, বিল্ডিং এর ভিতরে অনেকগুলো ফুটিং আছে। ওকে, ওকে, এখন যদি বিল্ডিং এর প্ল্যান হয়, বিল্ডিং এর ভিতরে মনে করো যে 6টা ফুটিং আছে। এখন এই 6টা ফুটিং এর 3টা ফুটিং 1 ইঞ্চি সেটেল করে গেছে, এক পাশে 1 ইঞ্চি সেটেল করেছে, অপর পাশে 2 ইঞ্চি সেটেল করছে, বাকি এই পাশে বটম পোর্শনে যে 3টা ফুটিং আছে সেটা সেটেল করছে 2 ইঞ্চি। তাহলে আমি বলতে পারি এই প্রজেক্ট বা এই বিল্ডিং এর ক্ষেত্রে ডিফারেনশিয়াল সেটেল হয়েছে, এক পাশে সেটেল হয়েছে বেশি আর এক পাশে সেটেল হয়েছে কম। ওকে, আবার যদি আরেকটু উল্টা ভাবে চিন্তা করি, যদি সব ফুটিং গুলো 1 ইঞ্চি সেটেল করে যায়, সমস্ত ফুটিং গুলো 1 ইঞ্চি সেটেল করে গেছে, 1 ইঞ্চি, তাহলে সেটাকে বলতে পারি যে দিস ইজ দ্য টোটাল সেটেলমেন্ট, কারণ প্রত্যেকটা ফুটিং এই 1 ইঞ্চি সেটেল করে গেছে। হ্যাঁ, তাহলে এটার নাম দেওয়া যাইতে পারে টোটাল সেটেল করছে। আর যদি ভ্যারিয়েশন হয়, এক পাশে উল্টা কম বেশি হয়, তখন বলি ওটাকে ডিফারেনশিয়াল সেটেলমেন্ট আছে। ক্লিয়ার? কিন্তু তারপরে লাস্টের প্রশ্নে বলা হচ্ছে লোকেশন অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল রিলেটিভ টু দ্য লেভেল অফ ফাউন্ডেশন। এখন কি হবে? এখন যদি একটা সিঙ্গেল ফুটিং ক্লিয়ার, ওকে, একটা ফুটিং আমি ড্র করি, তাহলে ওকে 3 নাম্বার টার্মে বলা হচ্ছে, লাস্টের টার্মে বলা হচ্ছে লোকেশন অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল রিলেটেড টু দ্য লেভেল অফ ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশনের যে লেভেল আছে, এই লেভেলের কারেসপন্ডিং ওয়াটার টেবিলের পজিশন কত, ওয়াটার টেবিলের পজিশন কত। যদি ওয়াটার টেবিল ফাউন্ডেশনের একেবারে গ্রাউন্ড ফুটিং এর বটমে হয়, এই পজিশনে হয়, তাহলে এই ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি হবে একরকম। আবার যদি বলে ওয়াটার লেভেল ফুটিং এর উপরে আছে, এই পজিশনে আছে, এইখানে আছে, তাহলে ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি একরকম। আবার যদি বলে এটা না সাফিসিয়েন্ট ডিস্টেন্স দূরে ওয়াটার টেবিল আছে, তাহলে সেখানে এই ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি হবে আরেক ধরনের, তিন ধরনের হবে। বোঝা যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে যাচ্ছি? হ্যালো, জি স্যার। কি বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে যাচ্ছি? জি স্যার। জি স্যার। স্যার, যদি হ্যাঁ, ওয়াটার টেবিলের লেভেলটা যদি মানে আমাদের ওয়াটার টেবিলটা যদি আমাদের ফুটিং এর বটম অথবা আপে থাকে, তাহলে কি এটার মানে যে বিয়ারিং ক্যাপাসিটিটা কি কম হবে? আচ্ছা, সেটার হিসাব আছে। হ্যাঁ, সেটার হিসাব আমি শিখাবো, সমস্যা নেই। তুমি শুধু বেসিক এতটুকু বুঝে রাখো যে যদি এখানে তো ফুটিং এর বেজ, তাই তো? যদি ওয়াটারের টেবিলের ফুটিং এর বেজে একরকম হয়, তাহলে ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন হবে একরকম, সেখানে কিছু কনসিডারেশন, কিছু টার্মস একরকম হবে। আবার ওয়াটার টেবিলের পজিশন যদি ফুটিং এর উপরে হয়, এই পজিশনে হয়, তাহলে সেখানে ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি হবে একরকম। আবার ফুটিং এর বেস থেকে ডি ডিস্টেন্স দূরে
ডি ডিস্টেন্স যদি ওয়াটার টেবিল হয় তাহলে ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি হবে একরকম। এখন শর্ত থাকে, হ্যাঁ বলো। হ্যালো, কিছু জিজ্ঞাসা করবা কেউ? কোনো কিছু জিজ্ঞাসার আছে? কোনো কিছু জিজ্ঞাসা আছে? না হ্যাঁ স্যার। স্যার। ওকে, আচ্ছা। এখন ডি ডিস্টেন্স, এখন এই ডি এর ভ্যালু যদি বি এর সমান হয় তাহলে কোনো ইফেক্ট কাউন্ট করা লাগবে না, কোনো আলাদা ক্যালকুলেশন করা লাগবে না। কিন্তু ডি এর ভ্যালু যদি বি এর চেয়ে কম হয়ে যায় তাহলে এই ওয়াটার টেবিলের ইফেক্ট কাউন্ট করা লাগবে। এখন বিটা কি? বি হচ্ছে ফুটিং এর ওয়াইড, ঠিক আছে, ফুটিং এর ওয়াইড। আচ্ছা, তারপরে লাস্টের পোর্শন ইনিশিয়াল স্টেসেস। ইনিশিয়াল স্টেসেস বলতে বোঝায় যে ফুটিং এর যে লোড আছে, বিল্ডিং থেকে ফুটিং এর যে লোডটা আসবে, লোডটা সয়েলে ট্রান্সফার হবে। এখন যে সয়েলে ট্রান্সফার হবে সেই সয়েলের উপরে যদি অলরেডি ওই সয়েলটা স্টেসেস মানে লোড নিয়ে অভ্যস্ত, অনেক লোড নিয়ে আগেই লোড নিয়ে সে অভ্যস্ত, লোড সে এক্সপেরিয়েন্সড, লোড নেওয়ার অ্যাবিলিটি অনেক লোড নিয়েছে, তাহলে সেটার উপরেও নির্ভর করবে ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি। ইনিশিয়াল স্টেজেস অলরেডি সে কতটুকু লোড নিয়েছে সেটা সেটার এক্সপিরিয়েন্স যদি থাকে সেই এক্সপিরিয়েন্স বা ভ্যালুটার বা প্যারামিটারের উপরেও নির্ভর করবে ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি। বোঝা গেল? স্যার বুঝি নাই স্যার। ওকে, আচ্ছা। স্যার বুঝেছে। ইনিশিয়াল স্টেজটা কি ফুটিং ক্ষেত্রে নাকি সয়েলের ক্ষেত্রে? আগেই কোনো স্ট্রাকচার থাকে সেটা কি মানে সয়েলের উপর ডিপেন্ড করে নাকি ফুটিং এর উপর? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, এবার খেয়াল করো। ওকে, মনে করো এখানে গ্রাউন্ড লেভেল, এখন এই গ্রাউন্ড লেভেলের উপরে এখানে একটা 3 তলা বাড়ি আছে, বুঝছো? 3 তলা একটা বাড়ি আছে। এখন এই 3 তলা বাড়ি আছে, অনেক পুরনো বিল্ডিং, অনেক দিন ধরে আছে। তো এখন এই বিল্ডিংটাকে ডিমলিশ, ভেঙে দেওয়া হলো। দেওয়ার পরে এখানে 5 তলা বিল্ডিং করা হবে। তাহলে এখানকে সয়েলটা অলরেডি লোড নেওয়ার অ্যাবিলিটি বা এক্সপিরিয়েন্স না? জি স্যার। ওকে, এখন তারপরে হচ্ছে, এখন যদি উল্টা টার্ম হয়, উল্টা টার্ম মনে করো 5 তলা বিল্ডিং আছে, বিশাল 5 তলা বিল্ডিং, ওটাকে গুড়িয়ে দেওয়া হলো। তাহলে এখানে লোড, সয়েলটা হেভি লোডেড এক্সপেরিয়েন্সড, মানে সে অনেকখানি লোড নিয়ে অভ্যস্ত, যেটাকে বলা হয় নরমালি কনসলিডেটেড সয়েল বা ওভার কনসলিডেটেড সয়েলের টার্ম আছে, 2টা টার্ম। এখন 5 তলা বিল্ডিং ছিল, ওটাকে ডিমলিশ করে আমি ডুপ্লেক্স বানাই ফেলছি। তাহলে এখানকে সয়েল এক্সপেরিয়েন্স না, লোড নেওয়ার ক্ষেত্রে লোড কতটুকু ক্যারি করবে সেটা অলরেডি সে লোড ক্যারি করার অ্যাবিলিটি বা প্র্যাকটিস আছে তার। তাহলে এই ধরনের যদি টেন্ডেন্সি সয়েল হয় তাহলে সেটার উপরেও ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি নির্ভর করে। ওকে, বোঝা গেল? সয়েলটা তো স্যার কম্প্যাক্টেড হয়ে যায় স্যার যদি আগেই কম্প্যাক্টেড অবস্থায় আছে, হ্যাঁ, আগেই কম্প্যাক্টেড অবস্থায় আছে। ওকে, আচ্ছা, তারপরের টার্ম দেখো, বিয়ারিং ক্যাপাসিটি অফ শ্যালো ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন এবং ডিপ ফাউন্ডেশন মনে হয় জানা আছে। তা এখন এই শ্যালো ফাউন্ডেশনের যে ক্যাপাসিটি তুমি কি কি মাধ্যমে বের করতে পারো সে সম্পর্কে বলা আছে। এর এখন 50 বাজে, এই কি যেন সজীব 545 ফজলে রাব্বি, এখন কেন? অলরেডি 20 মিনিট পার হয়েছে, আমি ঢুকতে দিব না রুমে। ওকে, তারপরে কি হয়েছে?
তাহলে এখন বিয়ারিং ক্যাপাসিটি টেবিল, তুমি শ্যালো ফাউন্ডেশনে যদি বিয়ারিং ক্যাপাসিটি বের করতে চাও তাহলে কি কি মাধ্যমে বের করতে পারবা? একটা আছে কি বিয়ারিং ক্যাপাসিটি টেবিল ইন ভেরিয়াস বিল্ডিং কোড, বিভিন্ন বিল্ডিং এ ভেরিয়াস বিয়ারিং ক্যাপাসিটি টেবিল আছে। বিয়ারিং ক্যাপাসিটি টেবিল কেমন? এখন এর আগে তোমাদেরকে মনে হয় আমি দুটা চার্ট দেখাইছিলাম যে এসপিটি ভ্যালুর উপরে সয়েলের বা ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি কেমন, এসপিটি ভ্যালুর উপরে মনে আছে? ভেরি সফট, সফট, স্টিফ, ভেরি স্টিফ, রিলেটিভ জি স্যার, ডেনসিটি, জি স্যার, রিলেটিভ জি ডেনসিটির স্যার। টার্ম ছিল কি ছিল? ভেরি লুজ, ভেরি লুজ, লুজ, ডেন্স, ভেরি ডেন্স, স্টিফ, dense। এরকম অনেকগুলো টার্ম ছিল। এসপিটির ভ্যালু ছিল 0 থেকে 15, 15 থেকে 35, 35 থেকে 65, এরকম 100 পর্যন্ত ছিল। এখন এই ধরনের কিছু বিল্ডিং কোড থাকে, বিভিন্ন বিল্ডিং কোডে তাদের টেবিল করা আছে, টেবিল ইনসার্ট করা আছে। তারা বলে যে যদি এই প্যারামিটারের ভ্যালু জানা থাকে এবং ফুটিং এর সাইজ যদি এত হয় তাহলে ওই ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি হবে এত। ওকে, তারপরে আছে অ্যানালাইটিক মেথডস। অ্যানালাইটিক মেথড বলতে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমের ইকুয়েশন আবিষ্কার করছেন। এখন ওই ইকুয়েশনের প্যারামিটার গুলো বসায়ে তুমি যদি ভ্যালু বের করো তাহলে সেখান থেকে ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি তুমি বের করতে পারবে ইকুয়েশন থেকে। অ্যানালাইটিক মেথড মানে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ধরনের ইকুয়েশন আবিষ্কার করছে, ওই ইকুয়েশনের প্যারামিটার গুলো বসায়ে তুমি যদি ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি বের করো তাহলে অ্যানালাইটিক মেথডে বের করা সম্ভব। ওকে, তারপরে আছে প্লেট বিয়ারিং টেস্ট, যেটাকে আমরা বলা হয় ফিল্ড টেস্ট, ফিল্ড থেকে নিয়ে আসবে। এখন প্লেট কি? 1 প্লেট 1 ফিট বাই 1 মিটার বাই 1 মিটারের একটা প্লেট, 1 মিটার বাই 1 মিটারের একটা প্লেট টেস্ট করা হবে, সয়েলের উপরে দেওয়া হবে, দেওয়ার পরে একটা হাইড্রোলিক জ্যাক চাপিয়ে দেওয়া হবে, দেওয়ার পরে লোড দেওয়া হবে, লোড আর সেটেলমেন্ট কাউন্ট করা হবে। তাহলে সেখান থেকে একটা গ্রাফ আসবে, গ্রাফ থেকে তুমি বলতে পারবে যে ফুটিং এ সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কত। ওকে, তারপরে আছে দেখো পেনিট্রেশন টেস্ট, যেটা তোমরা দেখছিলা এসপিটি ভ্যালু, এসপিটি ভ্যালু টেস্ট। সেখান থেকেও ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি বের করা যায়। দেখছো যে স্কোয়ার ফুটিং যদি হয় তাহলে সেটা কত হবে। আরেকটা বিষয়, আরো কিছু মেথড আছে, যেমন ডিসিপি আছে, ডিপিএল আছে, সিপিটি আছে, হ্যাঁ, তারপরে লাইট ওয়েট ডিফ্লেক্টোমিটার আছে, অনেক আপডেটেড ভার্সন এগুলো, এইগুলো ইউজ করা হয় সয়েলের বা ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে দেখো মডেল টেস্ট এন্ড প্রোটোটাইপ। এখন মডেল আর প্রোটোটাইপের মধ্যে ডিফারেন্স কি? হোয়াট ইজ মডেল, হোয়াট ইজ প্রোটোটাইপ? বলতে পারবা? ফ্লুইড মেকানিক্স এ পড়ানোর কথা যদি ঠিকঠাক মতো পড়াই। মডেল এন্ড প্রোটোটাইপ, হ্যাঁ বলো, দেখি একজন পারো কিনা। পারবা না? আচ্ছা ঠিক আছে। মডেল কি জিনিস? মডেল খাঁটি বাংলায় যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ মডেল, মডেল কি জিনিস? হ্যালো, বলো একটু, তুমি যা বোঝো সেটাই বলো। স্যার কোনো একটা জিনিসকে দেখতে কিরকম হবে সেটাই মডেল আর কি। আচ্ছা, একটু খেয়াল করো। আর্কিটেকচারের পোলাপান দেখছো না? আর্কিটেকচার দেখছো না? জি স্যার, ওরা মডেল বানায় না, বিশাল 10 তলা 20 তলা বিল্ডিং এর মডেল হাতে করে নিয়ে চলে যায়, দেখছো? হ্যালো, জি স্যার, জি কি স্যার। করে জি স্যার। দেখছো?
একটা 20 তলা বিল্ডিং কি করে হাতের উপরে শোলা বা ওই যে কাঠ হার্ডবোর্ড দিয়ে বানিয়ে ফেলে। তো এটা হাতের উপরে উঁচা করে নিজে সাবমিট করে তার টিচারের কাছে। কিন্তু অ্যাকচুয়াল কি একটা বিল্ডিং 20 তলা বিল্ডিং হাতে করে নেওয়া সম্ভব? এখন মডেলটা হচ্ছে অ্যাকচুয়াল এর ফটোকপি রেপ্লিকা। হুম? রেপ্লিকা বলতে যে আমি ছোট স্কেলে বানাবো। বানিয়ে সেখানে কিছু প্রবলেম থাকবে। কি, কি প্রবলেম হইতে পারে? এই বিষয়গুলো এনালাইসিস করার জন্য মডেল টেস্ট করা হয়। এখন এই মডেল যখন টেস্ট হয়ে যাবে, তখন ওই মডেল টেস্টের ডাটার উপরে বেস করে, এক্সপেরিমেন্টের উপরে বেস করে আমি প্র্যাকটিক্যালি একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল একেবারে রিয়াল ভাবে যখন আমি ফিল্ডে ওটাকে বানাবো, সেটা হবে প্রোটোটাইপ। হ্যাঁ? তাহলে মডেল আর প্রোটোটাইপ হচ্ছে মডেল মানে ছোট স্কেলে ছোট্ট করে বানানো। হ্যাঁ? ছোট জিনিস। আর প্রোটোটাইপ হচ্ছে মডেলের অনুরূপ অ্যাকচুয়াল করে যদি আমি বানাই বা একটা ফেজ দেই, তাহলে ওইটা হবে প্রোটোটাইপ। আচ্ছা, তারপরে বলছে ল্যাবরেটরি টেস্ট। এখন ল্যাবরেটরি টেস্ট বলতে তুমি সয়েল স্যাম্পল ল্যাবে নিয়ে আসবা। ল্যাবে নিয়ে এসে বিভিন্ন প্যারামিটার আছে তার ইঞ্জিনিয়ারিং প্যারামিটার, তারপরে ফিজিক্যাল প্রপার্টিস, ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস যাই আসে সব প্যারামিটার টেস্ট করে তুমি সেখান থেকে একটা ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি পাইতে পারো। স্যার প্রোটোটাইপ টেস্টটা আবার একটু বলেন। আচ্ছা ১ মিনিট দাঁড়াও, ১ মিনিট। হ্যাঁ, কি বলছিলাম? এবার বলো। আমি বুঝি নাই। আবার বলো। স্যার প্রোটোটাইপ টেস্টটা আবার একটু বলেন। হ্যাঁ, প্রোটোটাইপ বলতে মডেলের উপরে বেস করে অ্যাকচুয়ালি যে ভিউ দেওয়া হয় বা অ্যাকচুয়াল স্ট্রাকচার বানানো যেটা, সেটাকে বলা হয় প্রোটোটাইপ টেস্ট। হ্যাঁ? অ্যাকচুয়াল এর উপরে। মানে অ্যাকচুয়াল যে ভিউ আছে, ওই অ্যাকচুয়াল ভিউ এর উপরে বেস করে মডেলের উপরে বেস করে আমি যখন ওইটা ফিল্ডে ইনসার্ট করবো বা ফিল্ডে বানাবো, সেটা হবে প্রোটোটাইপ। হ্যাঁ? কিন্তু এই ক্ষেত্রে মডেল আর প্রোটোটাইপ হবে যদি এই সিস্টেমে বের করতে হয়, তাহলে তোমাকে একটা এই ধরনের ফুটিং বানাতে হবে। বানানোর পরে আচ্ছা আরেকটু ডিপলি বলি। আরেকটু ডিপলি। আচ্ছা মনে করো আ তোমার কাছে সয়েল টেস্টের কোনো ডাটা নাই। কোনো ইনস্ট্রুমেন্টও নাই। কোনো কিছুই নাই। তুমি কি করলা? ছোট্ট করে একটা ফুটিং এর মডেল বানাইলা। বানিয়ে সেটার পরে লোড চাপাইলা, দেখলা যে সে এত কি লোড নিতে পারে। তো সেটার উপরে বেস করে তুমি একটা প্রোটোটাইপ মডেল বানাইলা অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল বানিয়ে দেখলা যে সে এত কি লোড নিতে পারে। অ্যানালাইসিস তোমাকে ২ টাই এক্সপেরিমেন্ট করে বলতে হবে মডেল এবং প্রোটোটাইপ। তোমার কাছে সয়েল টেস্টের কোনো ডাটা নাই, কোনো ইনস্ট্রুমেন্ট নাই। তুমি এইভাবে যখন দেখলা যে একটা ফুটিং এ সর্বোচ্চ এত কি লোড নিতে পারে উইথআউট এনি সেটেলমেন্ট, তখন তুমি বাকি ফুটিং গুলো এইভাবে বসাতে পারো। বুঝছো? জাস্ট একটা মডেল এবং প্রোটোটাইপ টেস্ট বলতে আমি মডেল বানাবো, সে কতটুকু লোড ক্যারি করতে পারবে। আবার যদি মডেলের উপরে বেস করে প্রোটোটাইপ বানাই, তাহলে সে কতটুকু লোড ক্যারি করতে পারবে সেটা এখানে বলা আছে। হ্যাঁ? তো এখন এই মডেল আর প্রোটোটাইপ সিস্টেমটা হচ্ছে তোমার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নাই। তুমি
অ্যানালাইসিস করে ফিল্ডে প্র্যাকটিক্যালি বা ল্যাবে বসে, বসে মডেল বানিয়ে তুমি এই ধরনের আ ফুডিং এর ক্যাপাসিটি কতটুকু হবে সেটা বের করে নিয়ে আসতে পারবা। ওকে। তারপরে ল্যাবরেটরি টেস্ট ল্যাব থেকে নিয়ে আসা। কা ওকে। তারপরেরগুলো দেখো বিয়ারিং ক্যাপাসিটি টেবিল যেটা আমি বলেছি বিল্ডিং বিভিন্ন বিল্ডিং কোড আছে। এই বিল্ডিং কোডে তাদের কিছু অ্যাজাম্পশন বা কিছু রিকমেন্ডেশন আছে। এখন এই টেবিলে যদি তোমার কিছু প্যারামিটার দেওয়া থাকে, জানা থাকে তাহলে ওই প্যারামিটারের উপরে বেস করে তুমি বলতে পারবা যে ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি এত বা এত হইতে পারে। ইনপুট প্যারামিটারের উপরে। আচ্ছা, এবার দেখো অ্যানালাইটিক্যাল মেথড। অ্যানালাইটিক্যাল মেথড আমি বলছিলাম যে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমের আ ইকুয়েশন ডেভেলপ করছে, হ্যাঁ? সেই ইকুয়েশন গুলো ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি কত হবে তারা বলে গেছে। সেই ইকুয়েশন যদি ইউজ করো বা ইউজ করা যায় তাহলে ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি বের করা যায়। তো এখন ১ম এ যেটা আছে রেগ ইন থিওরি ১৮৫৭ সাল। তারপরে বলা আছে প্যাকার্ড, বেল, প্রান্ডিল্ট, তারপরে শিলচার, ফেলিনিয়াস, তারপরে টারজাগি, মায়ারহফ, স্কেমটন, হ্যানসেন, বালা, ভ্যাসিক। আচ্ছা। তো সবচেয়ে যতগুলো ইকুয়েশন আছে, এখন সবচেয়ে ইকুয়েশনের ভিতরে টারজাগির ইকুয়েশনটা সবচেয়ে বেশি ইউজ হয়। বুঝছো? এই টারজাগির ইকুয়েশন। এইটা সবচেয়ে বেশি ইউজ হয়। আবার মায়ারহফের ইকুয়েশনটাও ইউজ হয়। তো আমরা একটু বেশি নজর দেব এই কারজাগি ইকুয়েশনের উপরে, হ্যাঁ? উনার যে ডেভেলপ করা ইকুয়েশন সেটার উপরেই বেশি নজর দিব। আচ্ছা। তো নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো। কেউ যদি জিজ্ঞাসা করে কয়েকটা অ্যানালাইটিক্যাল মেথডের নাম বলো, তাহলে তুমি নাম বলতে পারো, হ্যাঁ? টারজাগি, মায়ারহফ, স্কেমটন, হ্যানসেন, বালা, ভ্যাসিক এগুলো যেন তুমি বলতে পারো, হ্যাঁ? ওকে। পেনিট্রেশন টেস্ট মডেল এগুলো বলছি। আচ্ছা। আবার অ্যানালাইটিক মেথডের ভিতরে কি আছে এটা আবার একটু দেখি। ক্লিয়ার ট্রাই। এখন এই অ্যানালাইটিক মেথডের ভিতরে আবার আছে থিওরি অফ ইলাস্টিসিটি, থিওরি অফ ক্লাসিক্যাল আর্ট প্রেসার থিওরি, যেটা বলে র‍্যাঙ্কিং, প্যাকার, বেল। ঠিক আছে? থিওরি অফ ইলাস্টিসিটির বলতে শিলচার মেথডস। তারপরে বলছে থিওরি অফ প্লাস্টিসিটির ভিতরে আছে ফেলিনিয়াস, প্রান্ডিল্ট, টারজাগি, মায়ারহফ, স্কেমটন, হ্যানসেন, বালা। তুমি এই ৩ টা বিষয় একটু ভালো করে মনে রেখো। হয়তো তোমাকে কোনোদিন ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে যে মায়ারহফের বা টারজাগের যে ইকুয়েশন কোন থিওরির উপরে বেস করে? থিওরি অফ ইলাস্টিসিটি না থিওরি অফ প্লাস্টিসিটি? বুঝছো? এটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন হইতে পারে। ভাইবা বোর্ডে তোমাকে জিজ্ঞাসা করতে পারে টারজাগের যে ইকুয়েশন সেটা কোন থিওরির উপরে বানানো? থিওরি অফ ইলাস্টিসিটি না থিওরি অফ প্লাস্টিসিটি? হ্যাঁ? তো এই বিষয়গুলো এই ইনফরমেশন গুলো তুমি একটু মনে রাখবা। বিশেষ করে টারজাগের ইকুয়েশন খুবই ফেমাস এবং অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে টারজাগের ইকুয়েশন লিখো। আচ্ছা। তো এই হচ্ছে এতটুকু। তো আমি আজকে এখানে এতটুকুই শেষ করব, হ্যাঁ? আমি নেক্সট ক্লাসে আরেকটু বেশি করে পড়ায়ে ঠিক করে দিব। আচ্ছা। এই অ্যাটেন্ডেন্স এর অবস্থা মাত্র ২৭ জন। বাকিটা কোথায়? হ্যালো? সিয়ার আছো? জি স্যার। মাত্র ২৭ জন। বাকিগুলো কি অবস্থা? শোনো আমি অ্যাটেন্ডেন্স নেই না ভালো কথা। কিন্তু যদি কোনোদিন নিয়ে দেই তাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কিন্তু আর কারোর কথাই শুনবো না। সেদিন কিন্তু সব উল্টাই দিব। তো বি সিনসিয়ার, হ্যাঁ? আমি ছাড়ে দিচ্ছি মানে এই নয় যে ছাড়ে দিয়ে একেবারে পুরোটাই ছাড়ে দিচ্ছি। যেদিন ধরে দিব সেদিন কিন্তু আর কিছুই হবে না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। স্যার আমাদেরকে এই স্লাইডটা দিবেন? আচ্ছা আমি ওটা স্লাইডটা দিয়ে দিব। পড়ানো শেষ হোক আমি দিয়ে দিব, সমস্যা নেই।
সমস্যা নেই, জি দিয়ে আছে দিব। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। आदाब सर। আদাব।